শিক্ষার্থী বন্ধুরা, বেশ কয়েকটা দিন পর আবার তোমাদের সাথে আমাদের গল্প করা শুরু। আমরা একেআই পড়ছিলাম, অর্থাৎ অ্যাকিউট কিডনি ইনজুরি। তো এই আজকে লাস্ট ডিসকাশন, লাস্ট গল্প। এখানে একটা সুন্দর ছবি আছে, দেখো বন্ধুরা, একটু ছবিটা খুব ইন্টারেস্টিং ছবি। এখানে একটা ইউরেটার, যার মধ্যে একটা স্টোন বা এই জাতীয় কিছু একটা আছে, যার কারণে দেখো বন্ধুরা কিডনি একটু বড় হয়ে গেছে। এই যে কিডনি বড় হয়ে যাচ্ছে, এটা আমরা হাইড্রোনেফ্রোসিস বলে থাকি। এদিকে দেখো আরেকটা একই ধরনের ছবি, কিন্তু এখানে দেখো ইউরেথ্রা, এখানে যদি কোনো স্টোন বা কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে দুইটা কিডনি বড় হয়ে যেতে পারে। তো আমাদের এখানে আজকে মূল মেসেজ তোমাদের জন্য সেটা হচ্ছে যে যদি কিডনিতে কোনো ব্লক, কিডনি মুখে যদি কোনো ব্লক থাকে, তাহলে এই কিডনি আস্তে আস্তে বড় হয়ে যেতে পারে, যেটাকে আমরা হাইড্রোনেফ্রোসিস বলি। তা আমরা একটু পেছনের নলেজটাকে ঝালাই করে নিই, কি কি কারণে কিডনি হঠাৎ করে বিকল হয়ে যেতে পারে, অ্যাকিউট রেনাল ফেলিউর বা অ্যাকিউট কিডনি ইনজুরি। একটা ছিল প্রি রেনাল, একটা ছিল রেনাল, একটা ছিল পোস্ট রেনাল। তো অলরেডি আমরা প্রি রেনাল এবং রেনাল বা ইন্ট্রেসিক রেনাল ডিসকাশন করে ফেলছি আমরা। গ্লোমেরুলারনেফ্রাইটিস, টিউবুলার ডিজিজ, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ভাস্কুলার ডিজিজ, এই ছিল আমাদের প্রি রেনাল। ইন্ট্রেসিক রেনাল আর প্রি রেনাল ছিল হার্ট ফেলিউর, ভলিউম কমে যাওয়া, ডায়রিয়া, ভমিটিং, ক্রনিক লিভার ডিজিজ, এগুলি ছিল আমাদের প্রি রেনাল কজ। আজকে আমরা মূলত পোস্ট রেনাল নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, এই ভদ্রলোক, এনার ডান পেটের ডান দিকে ব্যথা। আসলে রোগীরা এভাবেই তোমার কাছে আসতে পারেন, বলবে যে পেটে ব্যথা। তো পেটে ব্যথা হলে তো আমরা সাধারণত জিআই চিন্তা বেশি করি, কিন্তু এখানে আমাদেরকে একটু ভাবতে হবে, বাইরেও ভাবতে হবে। দেখো জাস্ট একদিকে পেটে ব্যথা, তুমি এটাকে বলতে পারো রাইট লাম্বার রিজন, লয়েন ফ্লাঙ্ক বলতে পারো, হয়তো পেছনে ব্যথা আছে ওনার। সোজা কথা, ব্যথাটা কিন্তু একদিকে। বন্ধুরা একটু খেয়াল করো, একদম পুরো পেট জুড়েও সাধারণত ব্যথা বলে না, বা মিড অ্যাবডোমেনে সাধারণত বলে না, এক পাশে ব্যথা। এভাবে পেশেন্ট একটু একদিকে কাত হয়ে থাকে। যদি তোমরা পেশেন্টের এই অ্যাপিয়ারেন্সটা যদি তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। দেখো এই ভদ্রলোক, এনারও কিন্তু দেখো লেফট লয়েন পেইন, হ্যাঁ, লয়েনের মধ্যে একটু ব্যথা হচ্ছে এনার। পেশেন্ট এইভাবে তোমার কাছে আসবেন। এখন অবশ্য পেশেন্টটা বেশ ইন্টেলিজেন্ট হয়ে গেছে, তারা বুঝতে পারে যে এখানে ব্যথা মানে হয়তো বা কিডনির ব্যথা। তো অনেক সময় পেশেন্টরা এসে বলেন যে আমার তো মনে হয় কিডনিতে কোনো প্রবলেম হয়েছে, যেহেতু আমার এক পাশে ব্যথা করতেছে। তারপর দেখো এই পেশেন্ট, ইনি দেখাচ্ছেন যে ওনার পেছনেও ব্যথা, সামনেও ব্যথা, অর্থাৎ এখানে লয়েন পেইন, এখানে লাম্বার রিজন পেইন। এখানে আবার ফ্লাঙ্কে পেইন উনি কমপ্লেন করছেন না, কাজে ব্যথাটা উনি এভাবে দেখাতে পারবে। এই বডি ল্যাঙ্গুয়েজগুলি বন্ধুরা তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ এটা তোমার ডায়াগনোসিসে অনেক হেল্পফুল হবে। যখন পেশেন্ট একদিকে কাত হয়ে থাকবে, হাতটাকে এভাবে প্লেস করবে, হাতের অবস্থানটা খেয়াল করো, যে তখন তুমি খুব সহজে বাইরে থেকে টের পেয়ে যাবে যে পেশেন্টের কিডনিতে কোনো প্রবলেম হয়ে গেছে। দেখো খুব ইন্টারেস্টিং, তোমাকে মিসগাইড করার জন্য এই ধরনের একটা পিকচার যথেষ্ট। ইনি দেখাচ্ছেন যে ওনার লেফট লয়েন এবং রাইট লয়েন দুদিকেই ব্যথা। এই ধরনের ব্যথার একটা বড় কারণ কিন্তু মেকানিক্যাল লো ব্যাক পেইন, আমরা জানো। কিন্তু এমন যদি হয় যে দুইটা কিডনির মুখে দুইটা স্টোন আছে, দুই ইউরিটারে দুইটা স্টোন আছে, তখন কিন্তু এভাবে দুই দিকেই ব্যথা হতে পারে। তো কাজে এরকম যদি পেশেন্ট যদি এভাবে হাত যদি প্লেস করেন তার দুই লয়েনের উপরে, তাহলে তোমাকে অবশ্যই কিডনিতে রোগ আছে কিনা সেটাকে খুঁজে দেখতে হবে। এবার দেখো সামনে, যেটা তুমি মনে হবে যে পেশেন্টের কি তাহলে এপিগ্যাস্ট্রিক পেইন, প্যানক্রিয়াটাইটিস। হ্যাঁ বন্ধুরা, প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট কিন্তু এভাবেই ওনার বডি ল্যাঙ্গুয়েজ থাকে, একটু সামনের দিকে ঝুঁকে থাকে, পেটের উপরে হাত দুটো থাকে। কিন্তু যদি এমন যদি হয় যে দুই কিডনিতেই দুইটা স্টোন আছে, বা দুই কিডনিতে দুইটা ব্লক আছে কোনো কারণে, তাহলে কিন্তু আলটিমেটলি পেশেন্টের এইভাবে পেশেন্ট আসতে পারে। তুমি কিভাবে বুঝবা? যদি পেশেন্ট বলেন যে আমি খাওয়ার পর আমার ব্যথা বেড়ে যায়, তাহলে তো তুমি বুঝতে পারবে যে হয়তো বা কোনো জিআই প্রবলেম নিয়ে তুমি ডিল করছো। আর যদি বলে যে পানি খাওয়ার পর ব্যথা বেড়ে যায় আমার, তাহলে বুঝতে হবে তুমি কোনো রেনাল প্রবলেম নিয়ে ডিল করছো। পানি খাওয়ার পর ইউরিন বেশি তৈরি হয়, ইউরিন বেশি তৈরি হলে পরে কিডনির মধ্যে চাপ বেড়ে যাবে, ইন্টাররেনাল প্রেশার একটু বেশি হবে, এবং আলটিমেটলি পেশেন্ট বেশি পেইন ফিল করবে।
আমরা এটাকে কি বলি, ডাইটাল সাইন বলি। ডাইটাল সাইন, DIETLS, ডাইটাল সাইন, that is increase in aggravation of the renal pain after having fluid। ফ্লুইড পান করার পর যদি কিডনি ব্যথাটা বেড়ে যায় তবে সেটাকে ডাইটাল সাইন বলা হয়। কাজে কোনো পেশেন্ট যদি বলে যে খাওয়া দাওয়া করার পর ব্যথা বেড়ে যায়, তুমি জিআই ভাবতে পারো। আর যদি বলে যে পানি খাওয়ার পর ব্যথা বেড়ে যায়, তাহলে তোমাকে রেনাল ভাবতে হবে। ঠিক আছে বন্ধুরা? কি কি কারণে এই কিডনিতে পোস্ট রেনাল কমপ্লিকেশন হতে পারে, অর্থাৎ পোস্ট রেনাল কজ অফ একেআই আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে দেখো বন্ধুরা, এখানে কিডনির মুখে একটা পাথর থাকতে পারে, এটা রেনাল পেলভিস। রেনাল পেলভিসে একটা যদি পাথর থাকে তাহলে আলটিমেটলি এটা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি করে নেফ্রোপ্যাথি করতে পারে। তার আগে দেখো এখানে কোনো যদি স্টেনোসিস থাকে, এখানে কোনো ইনফেকশন ছিল, হয়তো পাইলোনেফ্রাইটিস হয়ে আলটিমেটলি এখানে রিকারেন্ট পাইলোনেফ্রাইটিস হয়ে ফাইব্রোসিস হয়ে এখানে স্ট্রাকচার হতে পারে, এখানে হাইড্রোনেফ্রোসিস হতে পারে। দেখো বন্ধুরা, এখানে স্টোন একটু ছোট হয়ে সামনে চলে আসতে পারে, এসে তোমার ইউরিনারি কোনো স্টোন হতে পারে, কোনো টিউমার হতে পারে, হয়ে ব্লক করে দিতে পারে, কোনো ব্লাড ক্লট হতে পারে, অর্থাৎ হিমাচুরিয়া হচ্ছে অনেক বেশি, কিছু রক্ত জমাট বেঁধে গেল, তো এটা ব্লক করে দিতে পারে। আমার মনে পড়ে একবার এক লিউকেমিয়া পেশেন্ট দিচ্ছিলাম আমি ট্রেনিং পিরিয়ডে, তো ওই পেশেন্ট সিভিয়ার লয়েন পেইন নিয়ে আসছিলেন এবং ইউরিনের সাথে অনেক ব্লাড যাচ্ছে। তো পরে দেখা গেল আলট্রাসোনোগ্রাম করে যে ওনার ইউরিটারের মধ্যে ক্লট কেন হলো? ওই যে হিমাচুরিয়া হচ্ছে, কিছু ব্লাড জমে গেছে। হিমাচুরিয়া কেন হলো? অ্যাকিউট লিউকেমিয়াতে প্লেটলেটস কাউন্ট কমে গিয়ে বা ডিআইসি হয়ে হিমাচুরিয়া হতে পারে, তোমরা জানো। এছাড়া দেখো এখানে দেখো ইনফ্লেমেটরি স্টেনোসিস অফ দ্য ইউরেটার। এখানে একটা স্টোন যদি অনেক দিন থাকে এখানে, বা কোনো টিবি রোগ যদি এখানে হয়, তাহলে আলটিমেটলি এখানে ইনফ্লেমেশন হয়ে ফাইব্রোসিস হয়ে স্ট্রাকচার হয়ে যেতে পারে, হয়ে হাইড্রোনেফ্রোসিস হতে পারে। একেবারে ইউরেটারিক স্টোন দেখো এখানে একটা আছে, বাইরে থেকে কোনো কম্প্রেশন হতে পারে। দেখো বন্ধুরা, বাইরে থেকে দেখো একটা ওভারিয়ান টিউমার এখানে এসে কম্প্রেস করতে পারে, বা কোনো অ্যাবডোমিনাল কোনো ম্যাস লেশন এখানে যে কম্প্রেস করতে পারে। তাহলে এভাবে তোমার আলটিমেটলি অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হয়ে আলটিমেটলি পরবর্তীতে অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি হতে পারে। এদিকে দেখো এই পাশে দেখো কোনো কনজেনিটাল স্টেনোসিস হতে পারে। আমরা জানি এখানে কনজেনিটালি পেলভিক ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন হয়, পিইউ যে অবস্ট্রাকশন বলি আমরা, তাহলে পেলভিক ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন হতে পারে। আবার এখানে ফাইব্রোসিস অ্যাডেশন হতে পারে, কোনো লুপ থাকতে পারে এখানে। দেখো বন্ধুরা, এখানে ব্লাডারের মধ্যে টিউমার হয়ে আলটিমেটলি এখানে ইউরেটারের যে ওপেনিং আছে এটাকে ব্লক করে দিতে পারে। এখানে দেখো কোনো প্রোস্টেট গ্ল্যান্ড যেটা, এটা বড় হয়ে যেতে পারে, এটা বড় হয়ে নেককে চেপে ধরতে পারে। এখানে দেখো প্রোস্টেটিক কার্সিনোমা হতে পারে, হয়ে নেক চেপে ধরতে পারে। কার্সিনোমা হলে একটু ইরেগুলার রাখতে হয়, আর সাধারণ বিনাইন টিউমার হলে আমরা রেগুলার হতে পারি। ব্লাডার নেক অনেক সময় চেপে থাকে, ব্লাডার নেক কন্ট্রাকশন অথবা ব্লাডার নেক স্টেনোসিস হতে পারে। কনজেনিটাল তোমার পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ থাকতে পারে, অ্যান্টেরিয়র ইউরেথ্রাল ভালভ থাকতে পারে, কনজেনিটাল একটা ভালভ থাকতে পারে একটা। এরপর মিটাল স্টেনোসিস থাকতে পারে, ইউরেথ্রাল স্ট্রাকচার থাকতে পারে। এখানে কোনো পেশেন্ট হয়তো গনোরিয়া হলো, গনোরিয়া হয়ে পেশেন্ট হয়তো ভালো চিকিৎসা নিল না, আলটিমেটলি ইউরেথ্রাল স্টেনোসিস হয়ে যেতে পারে, স্ট্রাকচার হতে পারে, হয়ে আলটিমেটলি দুইটা কিডনি বিকল হয়ে যেতে পারে। আমরা কিছুক্ষণ আগেও একটা পেশেন্টের পেপারস ডিল করলাম। এই পেশেন্ট অন্য জেলা থেকে আসছেন, এনার আলটিমেটলি গনোরিয়ার হিস্ট্রি ছিল, সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রি ছিল, সেখান থেকে ওনার গনোরিয়া হলো, ভালো চিকিৎসা নিলেন না অথবা ভালো ডাক্তার হয়তো দেখান নাই, সেখান থেকে আলটিমেটলি ইউরেথ্রাল স্ট্রাকচার হয়ে গেছে, হয়ে আলটিমেটলি ব্লাডারের উপর চাপ পড়লো, সেই চাপ পেছনের দিকে গিয়ে ইউরেটারে চলে যায়, ইউরেটার ডাইলেটেশন হয়ে যায়, হাইড্রো ইউরেটার বলা হয়। সেখান থেকে রেনাল পেলভিস চলে যায়, সেটা আস্তে আস্তে ডাইলেটেশন হয়ে যায়, রেনাল পেলভিস এই ফুলে যাওয়াকে হাইড্রোনেফ্রোসিস বলা হয়। আলটিমেটলি পুরো কিডনি ফুলে যেতে পারে, তাহলে হাইড্রোইউরেটার হাইড্রোনেফ্রোসিস হয়ে আলটিমেটলি পেশেন্টের রেনাল প্যারেনকিমাল টিস্যুগুলি প্রেসারে অ্যাট্রোফি হয়ে যায়, হয়ে আলটিমেটলি রেনাল ফেলিওর করে। তাহলে এটা ছিল একটা একেআই, কিন্তু আস্তে আস্তে ম্যানেজমেন্ট না দেওয়ার কারণে এটা সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যেতে পারে। এই জন্য অবস্ট্রাকশন খুব দ্রুত রিলিফ করা উচিত। একটা মজার ছবি দেখো, সিম্পল প্রেগনেন্সি, এই প্রেগনেন্সি কিন্তু অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি করতে পারে। প্রেগনেন্সি আসলে যে সরাসরি সবসময় চাপ দিয়ে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি করবে তা কিন্তু না বন্ধুরা, বরং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চাপ দিয়ে করে না এটা। আমরা জানি যখন প্রেগনেন্সিতে প্লাসেন্টা তৈরি হয়, সেখান থেকে
মানে প্রেগনেন্সিতে কিন্তু আলটিমেটলি যে রিল্যাক্সেন রিলিজ হয়, প্রোজেস্টেরন রিলিজ হয়, কিন্তু স্মুথ মাসল রিল্যাক্সেশন করে ফেলে, যার কারণে ইউরেটারের পেরিস্টালসিস কম হয় এবং আলটিমেটলি ওখানে ইউরিন স্ট্যাসিস হয়, হয়ে হাইড্রোইউরেটার হাইড্রোনেফ্রোসিস হতে পারে। ঠিক আছে বন্ধুরা? তাহলে এই ধরনের কোনো পেশেন্ট যখন তোমার সাথে ব্যথা নিয়ে আসবে, লয়েন পেইন, লাম্বার পেইন বা ফ্লাঙ্ক পেইন নিয়ে আসবেন, আর তুমি ধারণা করতেছো হয়তো পেশেন্টের হয়তো অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি আছে, তো তুমি স্টোনের কোনো হিস্ট্রি নিবা যে আপনার কোনো পাথর হয়েছিল কিনা। মনে রাখবে স্টোনের ব্যথা বন্ধুরা এত বেশি ব্যথা এটা যে পেশেন্ট এই ব্যথা বমি করে দেয়। তাহলে যদি কোনো পেশেন্টের লয়েন পেইন থাকে, হিমাচুরিয়া থাকে এবং ব্যথার পেশেন্ট একদম ব্যথা প্রচন্ডভাবে কাঁপতে থাকে এবং বমি হয়ে যায়, তাহলে সেটা সাধারণত রেনাল স্টোন ডিজিজ। ইউরিনারি হয় সাধারণত, বাইলেটারালও হতে পারে। প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট হতে পারে, বিনাইন ম্যালিগন্যান্ট। ইউরেথ্রাল ভালভ, অ্যান্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, এখানে তোমার যে ডেভেলপমেন্টের সময় ওখানে আলটিমেটলি একটা ফোল্ড তৈরি হয়ে, মিউকোসাল ফোল্ড তৈরি হয়ে ইউরেথ্রাল অবস্ট্রাকশন হতে পারে। ঠিক আছে? এরপরে আসো নিউরোজেনিক ব্লাডার। ডায়াবেটিস মেলাইটাসের কারণে ব্লাডারের মধ্যে যে অটোনমিক নার্ভাস সিস্টেম সাপ্লাই আছে, সেক্টর 2, 3, 4, এগুলি আলটিমেটলি ড্যামেজ হয়ে যেতে পারে, হয়ে আলটিমেটলি অটোনমিক নিউরোজেনিক ব্লাডার বা অ্যাটনিক ব্লাডার, অর্থাৎ যে ব্লাডার কন্ট্রাকশন করে না, ওই সাপের মতো কাটে না তো, মানে যে একটা সাপ আছে না বাপুরাম সাপুরে, ওই যে এই দাঁত নাই, চোখ নাই, নখ নাই, কিছু নাই, তো ওই ধরনের সাপ। তো ব্লাডার হয়ে যায় এরকম, কন্ট্রাকশন করে না, স্ফিংটার রিল্যাক্সেশন হয় না, তো অ্যাটনিক ব্লাডার হয়ে গেল। যখন অ্যাটনিক ব্লাডার হলো তখন ইউরিনের মধ্যে এসে ফিল হয়, ব্লাডারের মধ্যে ইউরিন জমতে থাকে, তখন ব্লাডারের কাজ হলো ব্লাডার কন্ট্রাকশন করবে, স্ফিংটার ওপেন হবে, ইউরিন বের হয়ে চলে আসবে। কিন্তু এই সময় ব্লাডার কন্ট্রাকশন করতে পারে না, যেহেতু তার নার্ভগুলি ড্যামেজ হয়ে যায় ডায়াবেটিসের কারণে। আর যখন নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ব্লাডার কন্ট্রাকশন হয় না, স্ফিংটার রিল্যাক্স হয় না, ইউরিন বের হয়ে আসে না। তো ইউরিন কি হয়, ব্লাডের মধ্যে জমতে থাকে, জমতে 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 একসময় ব্লাডার হিউজ ডিস্টেন্ডেড হয়ে যেতে পারে। তো পেশেন্ট যখন একটা জিনিস টের পায় যে আমি তল পেটে চাপ দিয়ে প্রস্রাব করবো, তো পেশেন্ট বাথরুমে গিয়ে তল পেটে চাপ দিয়ে কিছু প্রস্রাব বের করে দেয়। যখন ডাক্তারকে দেখে, ডাক্তার বলে যে আপনি পেশাব রাস্তা নল দেন, দিয়ে দিয়ে প্রস্রাব করেন, তো পেশেন্ট পেশাব রাস্তা নল দিয়ে দিয়ে প্রস্রাব বের করে। এটা হচ্ছে নিউরোজেনিক ব্লাডার। এছাড়া মাল্টিপল স্ক্লেরোসিস একটা রোগ আছে যেটা ইউরোপে বেশি হয়, তো এই সমস্ত রোগে আলটিমেটলি ইউরোপ আমেরিকান ডিজিজ, এখানে নিউরোজেনিক ব্লাডার হতে পারে। কোলিনার্জিক ড্রাগ, ওই দিন এই ধরনের একটা পেশেন্ট পেলাম, অনেকদিন পেশেন্ট অ্যামিট্রিপটালিন জাতীয় ওষুধ যদি খায়, তাহলে কিন্তু তোমরা জানো অ্যামিট্রিপটালিনে কিন্তু অ্যান্টি কোলিনার্জিক ইফেক্ট আছে। আলটিমেটলি কি হয়, ব্লাডার ডিসফাংশন হয়, ব্লাডার কন্ট্রাক্ট করে না, নিউরোজেনিক ব্লাডার ডেভেলপ করে। সার্ভাইকাল কার্সিনোমা আলটিমেটলি তোমার অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি করতে পারে। রেট্রোপেরিফেরাল ফাইব্রোসিস, ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন, এগুলি কিছু ডিজিজ। তো এই সমস্ত ডিজিজে আলটিমেটলি অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি বা নেফ্রোপ্যাথি হতে পারে। ঠিক আছে বন্ধুরা? এখানে একটা ইম্পর্টেন্ট ডিজিজ আসলে ব্লাডার টিউমার এখানে আসা উচিত ছিল লিস্টের মধ্যে। ব্লাডার টিউমার, তারপর ইউরিনারি টিউমার, ইভেন রেনাল পেলভিসি ম্যালিগন্যান্সি হতে পারে। তো এই সমস্ত কন্ডিশন আলটিমেটলি অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হতে পারে। সমস্যা কি হয় অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হলে? অবস্ট্রাকটিভ ছবি কি আছে? অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি যদি হয় তাহলে আলটিমেটলি যেখানে অবস্ট্রাকশন তার প্রক্সিমালি প্রেসার বেড়ে যায়, সেই প্রেসার বেড়ে যাওয়ার কারণে কয়েকটা ঘটনা হয়। একটা হচ্ছে যে প্রেসার অ্যাট্রফি হয়, রেনাল প্যারেনকিমাল সেলগুলি প্রেসার অ্যাট্রফি হয়। এছাড়া রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ওভার অ্যাক্টিভেশন হয়, হয়ে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হয় প্রচুর পরিমাণে, সে এবং অ্যালডোস্টেরন তৈরি হয়। অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যালডোস্টেরন এরা ফাইব্রোজেনিক, কিন্তু এরা আলটিমেটলি কিডনিকে ফাইব্রোসিস করে ফেলে। কাজেই আলটিমেট অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির কারণে একটা তো প্রেসার অ্যাট্রফি হয়, আর একটা সাইটোকাইন মেডিয়েটেড ফাইব্রোসিস হতে পারে, অ্যাঞ্জিওটেনসিন 2 মেডিয়েটেড ফাইব্রোসিস হতে পারে। তাহলে এছাড়া টিএনএফ আলফা রিলিজ হয়, এরাও কিন্তু আলটিমেটলি টিস্যু অ্যাপোপ্টোসিস করতে পারে, ফাইব্রোসিসও করতে পারে। কাজেই এই অবস্ট্রাকটিভ নিউরোপ্যাথিতে আলটিমেটলি এটা একেআই থেকে সিকেডি হয়ে যায়। আমরা অলরেডি ডিসকাস করে ফেলা হলো যে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হয়, এটা আলটিমেটলি কিডনি ইনজুরি করে।
যখন তুমি অবস্ট্রাকটিভ ইউরিন চিন্তা করবা, তুমি অন্তত কয়েকটা কাজ করবা। একটা হলো ব্লাডার চেক করবা, ব্লাডার ডিস্টেন্ডেড কিনা। ব্লাডার যদি ডিস্টেন্ডেড হয় তাহলে তোমাকে ভাবতে হবে যে অবস্ট্রাকশনটা ব্লাডারের নেকে বা তার উপরে, তাহলে অথবা নিউরোজেনিক ব্লাডার, তাহলে ব্লাডার ডিস্টেন্ডেড আছে না দেখতে হবে। তাহলে সেক্ষেত্রে ইমার্জেন্সি ক্যাথারাইজেশন করতে হবে। কোনো পেলভিসে ম্যাস লেশন আছে কিনা, ওভারিয়ান ম্যাস হতে পারে, ইউটেরাইন ম্যাস হতে পারে, এই ম্যাস কিন্তু অবস্ট্রাকটিভ ইউরিন করতে পারে। এছাড়া তুমি ডিআরই করতে পারো, ডিজিটাল একটা এক্সামিনেশন যদি করো, করার পর তুমি দেখো যে পেশেন্টের ডিআরই করে পেশেন্টকে বলতে হবে যে আপনি আঙুলের উপর চাপ দেন, বা আপনি পেশাব আটকানোর মতো করেন, পায়খানা আটকানোর মতো করেন। তখন দেখতে হবে তার স্প্রিংটা যথেষ্ট শক্তিশালী কিনা। যদি ডিআরই করতে গিয়ে যদি দেখা যায় যে অ্যানাল স্প্রিংটা শক্তিশালী নয়, তাহলে বুঝতে হবে ইউরেথ্রাল স্প্রিংটারও শক্তিশালী নয়। ডাইরেক্ট ইউরেথ্রাল স্প্রিংটার এক্সামিন করা অনেক সময় বেড সাইডে করা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে তুমি ডিআরই করবে। ডিআরই করার পর যদি দেখা যায় অ্যানাল স্প্রিংটা এটা খুব উইক, তাহলে বুঝতে হবে তোমার ইউরেথ্রাল স্প্রিংটারও উইক, কারণ দুইটা নার্ভ সাপ্লাই সেম, স্যাক্রাল 2, 3, 4। এই জন্য অবস্ট্রাকটিভ ইউরিনতে ডিআরই করতে হয় আসলে। এখন আসো আমরা পেশেন্টের কি এক্সামিনেশন করবো। আমরা ইউরিন টেস্ট করবো পেশেন্টের। ইউরিন টেস্ট করলে দেখবো ইউরিনের মধ্যে কিছু আরবিসি যাচ্ছে কিনা। যদি ইউরিনের আরবিসি যায় তাহলে আমরা হয়তো তোমার স্টোন ভাবতে পারো, টিউমার ভাবতে পারো, এই ধরনের ক্লট ভাবতে পারো, এই ধরনের অনেক কিছু আমরা চিন্তা করতে পারি। আল্ট্রাসোনোগ্রাম করবো, এটা খুব ইম্পর্টেন্ট। অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথিতে আল্ট্রাসোনোগ্রাম এটা ইনভেস্টিগেশন অফ চয়েস, আসলে আমরা পরে ডিসকাস করবো। এছাড়া আইসোটোপ র্যানোগ্রাম করতে পারি। এই র্যানোগ্রাম টেস্টের মধ্যে আমরা দেখবো যে ডাই ইউজ করা হয় সে ডাই খুব ধীরে 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 এক্সক্রিয়েট করতেছে। দেখো আল্ট্রাসোনোগ্রামে কি চমৎকার একটা ছবি। এখানে দেখো এই যে রেনাল পেলভিস দেখো আস্তে আস্তে ডাইলেট হচ্ছে। এটা খুব বেশি গ্রস ডাইলেট হয়ে গেল, এবং যত ডাইলেশন হয় বন্ধুরা দেখো এই যে কালো যে প্যারেনকাইমা, এই কালো প্যারেনকাইমার আস্তে আস্তে প্রেসার অ্যাট্রফি হয়ে এটা ড্যামেজ হতে থাকে, এবং গ্রস হাইড্রোনেফ্রোসিস দেখো আলটিমেটলি যদি হাইড্রোনেফ্রোসিস হয় রেনাল টিস্যুগুলি ড্যামেজ হয়ে সিকিরি হয়ে যায়। এভাবে আমরা বুঝতে পারি দেখো পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম কত ডাইলেটেড হয়ে আছে, ডিস্টেন্ডেড হয়ে আছে। এটা এক ধরনের হাইড্রোনেফ্রোসিস, পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম ডিস্টেন্ডেড হয়ে আছে। ক্লিনিক্যাল ফিচার পেশেন্টের হিস্ট্রি নিতে হবে এবং এক্সামিন করতে হবে, এবং খুব প্রম্পট অ্যাকশন করতে যেতে হবে তোমাকে, কারণ ডিলে হলে কিন্তু এটা একটা ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যাবে। পেশেন্টের রেনাল ফাংশন, ব্লাড প্রেশার, টেম্পারেচার, পালস চেক করতে হবে। বিশেষ করে ব্লাড প্রেশার পেশেন্ট বেশি থাকে, যেহেতু তোমরা জানো রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম ওভার অ্যাক্টিভেশন হয়, কাজেই ব্লাড প্রেশার বেশি হবে। টেম্পারেচার অবস্ট্রাকশনের কারণে ওখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ওই কমপ্লিকেটেড ইউটিআই হতে পারে। এই জন্য জ্বর আছে কিনা, যদি অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি ইউরোপ্যাথিতে জ্বর থাকে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। ঠিক আছে বন্ধুরা? এছাড়া তুমি পেশেন্টকে জিজ্ঞেস করো আপনার ডায়াবেটিস আছে কিনা, প্রেশার, হার্ট ডিজিজ, লিভার ডিজিজ আছে কিনা, এসি ইনহিবিটর, এআরবি, এনএসএইড এগুলি খায় কিনা পেশেন্ট। এখন যদি এই সমস্ত জিনিস খায় তাহলে কিন্তু পেশেন্টের কিডনি দ্রুত খারাপ হয়ে যাবে, যেহেতু তোমরা জানো যে এগুলি রেনোভাস্কুলার বা হিমোডাইনামিক চেঞ্জ নিয়ে আসে। অনেক সময় বন্ধুরা এমন হতে পারে যে পেশেন্টের আগে থেকে কিডনি কিছুটা কম্প্রোমাইজ, একটা সিকিডি পেশেন্টের আছে, তার উপরে পেশেন্টের একটা একেআই হলো, যেটাকে আমরা একেআই অন সিকিডি বলে থাকি। এটাকে আইডেন্টিফাই করা খুব দরকার, কারণ এক্ষেত্রে পেশেন্টের কিছুটা রিভার্সিবল করে নিয়ে আসা যায়। আর তুমি যদি এটাকে আইডেন্টিফাই না করো খুব দ্রুত এখান থেকে পেশেন্ট সিকিডিতে চলে যাবে। কাজে একেআই সিকিডি একটা আলাদা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে বন্ধুরা? যদি পেশেন্ট তোমার কাছ থেকে আগে থেকে কোনো পেপারস নিয়ে আসে যে আমার আগে থেকে ক্রিয়েটিন 2 ছিল এখন ক্রিয়েটিন 4 হয়ে গেছে হঠাৎ করে, তখন তোমার আলটিমেটলি ডায়াগনোসিস হবে একেআই অন সিকিডি। ঠিক আছে? এখন আমরা এই পেশেন্ট ডিল করার সময় এটা একটা পেছনের স্লাইড আসলে যে একেআই ক্লাসিফিকেশন আমরা করি। এখানে প্রিরেনাল, রেনাল, পোস্টরেনাল তো বলেই ফেললাম। এখানে তোমাকে অবশ্যই বন্ধুরা হাই রিস্ক পেশেন্টকে আইডেন্টিফাই করতে হবে। ডায়াবেটিস, হাইপারটেনশন এটা কিন্তু হাই রিস্ক পেশেন্ট।
এই সমস্ত পেশেন্টের আগে থেকেই একটা সিকিটি থাকে, যার কারণে এদের একেআই হলে অনেক ক্ষেত্রে রিকভারি নাও হতে পারে যদি তুমি প্রম্পট অ্যাকশনে না যাও। গাইড ট্রিটমেন্ট এবং প্রোভাইড ইনফরমেশন রিগার্ডিং প্রগনোসিস, যদি প্রগনোসিস খারাপ হতে পারে। তো আমরা ব্লাডার দেখলাম ডিস্টেন্ডেড কিনা, আমরা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি একটু ভালো করে দেখলাম, এবং আমরা এই পেশেন্টকে আলটিমেট ম্যানেজমেন্টে চলে যাচ্ছি। দেখো, যদি এটা হলো ওভারঅল ম্যানেজমেন্ট অফ একেআই। অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি ম্যানেজমেন্ট আমরা একটু পরে বলবো, ওভারঅল ম্যানেজমেন্ট একেআই নিয়ে আমরা একটু আলাপ করি। আসার পরে প্রথম তুমি দেখবে যে পেশেন্টের কোনো ডিহাইড্রেশন আছে কিনা। যদি পেশেন্টের ডিহাইড্রেশন থাকে, তোমাকে খুব প্রম্পট ডিহাইড্রেশন কারেকশন করতে হবে, এবং অনেক ক্ষেত্রে ডিহাইড্রেশন কারেকশন করলে পেশেন্টের একেআই ইমপ্রুভ করে যায়। ডিহাইড্রেশন কারেকশন করার ক্ষেত্রে কিন্তু একটু ভুল হয়, অনেক সময় ওভার কারেকশন হয়। ওভার কারেকশন হলে কি হয়, পেশেন্টের যেহেতু ইউরিন আউটপুট কম থাকে, প্রস্রাব হয় না, শরীরে ফ্লুইড জমে যায়, পেশেন্টের লাংসে ফ্লুইড জমে যায়, পেশেন্টের পালমোনারি ইডিমা হয়, শ্বাসকষ্ট হয়। ঠিক আছে, এটা অ্যাভয়েড করার জন্য, যেন শরীরের মধ্যে লাংসে পানি না জমে, তা আমরা পেশেন্টের জেবিপির দিকে খেয়াল রাখবো। যদি আমরা দেখি যে এই জেবিপি বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে পেশেন্টের ওভার হাইড্রেশন হচ্ছে, অর্থাৎ পেশেন্টের ওভার কারেকশন হচ্ছে, ফ্লুইড দেওয়া বন্ধ করতে হবে তখন তোমাকে। দেখো, এটা হচ্ছে তোমার নেক ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন, এটা এক্সটার্নাল জুগুলার ভেইন। আমরা কিন্তু এই ইন্টারনাল জুগুলার ভেইন দিয়ে একটু খেয়াল করবো বেশি। ঠিক আছে বন্ধুরা, যেটা একটু ভেতরে থাকে। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এতটুকু পর্যন্ত নরমাল জুগুলার প্রেশার থাকতে পারে, এই যে 5 সেন্টিমিটার ওয়াটার প্রেশার। যদি তুমি বেশি ফ্লুইড দিয়ে দাও পেশেন্টকে, তখন আলটিমেটলি এই ফ্লুইডগুলি তো ভেইনে দিই, তাই না বন্ধুরা? আমরা আইভি ফ্লুইড দিয়ে কোথায় দিই? ভেইনে দিই আমরা। তো ভেইনে দেওয়ার পর এই ফ্লুইডটা ভেইন দিয়ে ঘুরে ঘুরে কোথায় আসে? প্রথমে রাইট অ্যাট্রিয়ামে আসবে স্বাভাবিক। তো এই রাইট অ্যাট্রিয়ামে যখন সে আসে, তো রাইট অ্যাট্রিয়ামে যদি বেশি ফ্লুইড আসে, তাহলে রাইট অ্যাট্রিয়াল প্রেশারটা তখন বেশি হবে। রাইট অ্যাট্রিয়াল প্রেশার যখন বেশি হবে, তো তোমরা জানো রাইট অ্যাট্রিয়াম থেকে সুপিরিয়র ভেনা ক্যাভা বের হয়ে আসে, কোনো ভালভ থাকে না এখানে, যার কারণে সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইন্টারনাল জুগুলার ভেইন, এখানে প্রেশার সরাসরি বেড়ে যায়, এবং তুমি ঘাড়ের এই ভেইনগুলি তখন দেখবে যে ফুলে যাচ্ছে আস্তে আস্তে। তো ঘাড়ের ভেইনগুলি তুমি যদি দেখো যে ফুলে যাচ্ছে, তো বুঝতে হবে কি তুমি বেশি ফ্লুইড দিয়ে দিচ্ছ পেশেন্টকে, তাড়াতাড়ি ফ্লুইড দেওয়া বন্ধ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এভাবে ম্যানোমিটারের সাহায্যে তুমি দেখতে পারো যে পেশেন্টে তুমি বেশি ফ্লুইড দিয়ে দিচ্ছ কিনা। এভাবে এখন অনেক সিস্টেম তুমি আইসিইউতে এগুলি অ্যাভেলেবল, যে ফ্লুইডকে পেশেন্টকে আমরা ওভার হাইড্রেশন করতেছি কিনা, বেশি ফ্লুইড দিচ্ছি কিনা, এটা আমাদের মনিটরিং করতে হবে। যদি দেখো যে পেশেন্টের ফ্লুইড শরীরের মধ্যে ফ্লুইড স্ট্যাটাস নরমাল, পেশেন্ট ডিহাইড্রেশন নাই, তাহলে তুমি কতটুকু ফ্লুইড দিবে পেশেন্টকে? পেশেন্টের ইউরিন আউটপুট যত হয় তার সাথে 500 মিলি বাড়িয়ে তোমাকে পেশেন্টকে ফ্লুইড দিতে হবে। ধরো যে পেশেন্ট গতকাল সকাল 8টা থেকে আজকে সকাল 8টা পর্যন্ত মোট 1 লিটার প্রস্রাব করলো। তুমি কনসালটেন্ট, সকাল 9টার সময় তুমি আজকে এই রোগী দেখতে গেলা, তুমি সিস্টারকে জিজ্ঞেস করলা বা ডিউটিটাকে জিজ্ঞেস করলা যে আপনার এই রোগীর গতকাল সকাল থেকে আজকে সকাল পর্যন্ত কতটুকু প্রস্রাব হলো? বললো যে স্যার বা ম্যাডাম 1 লিটার প্রস্রাব হচ্ছে। তাহলে তুমি আজকে পেশেন্টকে কতটুকু ফ্লুইড দিবা? 1 লিটার প্লাস 500 ml, অর্থাৎ 1.5 লিটার ফ্লুইড তোমাকে তখন এই পেশেন্টকে দিতে হবে, আদারওয়াইজ পেশেন্ট কিন্তু আবার ডিহাইড্রেশন হয়ে যাবে। আমাদেরকে ইনসেন্সিবল লসের কথা ভাবতে হবে। আর পেশেন্ট যদি জ্বর থাকে, তাহলে কিন্তু বন্ধুরা ফ্লুইড একটু বাড়াই দিবে, আরো 300 বাড়াই দিতে হবে তোমাকে, তখন তুমি 800 দিয়ে দিবা, অর্থাৎ 1 লিটার প্লাস 800, 1800 মিলি ফ্লুইড দিতে হবে। এভাবে তোমাকে পেশেন্টের ফ্লুইড ব্যালেন্স করতে হবে। আর যদি দেখো যে পেশেন্টের শরীরের মধ্যে পানিতে ভরপুর, পেশেন্ট ইডিমেটাস, অর্থাৎ এই পেশেন্টকে বেশি ফ্লুইড দেওয়া হয়ে গেছে, তখন কিন্তু আলটিমেটলি এই পেশেন্টের ফ্লুইড কমায় দিতে হবে, ফ্লুইড বন্ধ করে দিতে হবে, ডায়াবেটিস দিতে হবে। অনেক সময় এমন হবে যে পেশেন্টের এই ডায়াবেটিস দেওয়ার পরেও কোনো প্রস্রাব হচ্ছে না, যেহেতু কিডনি ফেলিওর পেশেন্ট, ডায়াবেটিস তো কাজ করবে না, সেক্ষেত্রে আলটিমেটলি পেশেন্টকে ডায়ালাইসিস করে ফ্লুইড বের করতে হবে। বন্ধুরা, এই পেশেন্টের যদি ক্রিয়েটিনিন 2ও হয়, কিন্তু শরীরের মধ্যে অনেক পানি, শ্বাসকষ্ট হচ্ছে পেশেন্টের, এবং আলটিমেটলি পেশেন্টের ইউরিন আউটপুট নাই, প্রস্রাব হচ্ছে না, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, ফুসফুসে পানি জমে গেছে, ডায়াবেটিস তুমি দিলা, ফুসেমাইড ইনজেকশন দিলে কোনো লাভ হচ্ছে না, তাহলে আলটিমেটলি পেশেন্টকে
ডায়ালাইসিস করে এই এক অতিরিক্ত পানিটা তার শরীর থেকে বের করে দিতে হবে। কি ফ্লুইড দিবে এটা একটা প্রশ্ন। সাধারণত আমরা পেশেন্টদেরকে হার্টম্যান সলিউশন দিতে পারি, রিঞ্জাস ল্যাকটেট দিতে পারি। এক্ষেত্রে একটু পটাশিয়ামের দিকে খেয়াল রাখতে হয়। পটাশিয়াম যদি বেশি থাকে তাহলে আবার নর্মাল স্যালাইন ভালো, আর যদি পটাশিয়াম লেভেল নর্মাল থাকে তাহলে হার্টম্যান, রিঞ্জাস ল্যাকটেট সলিউশন এরা ভালো, কারণ এর মধ্যে সব ধরনের ইলেকট্রোলাইটসের একটা কাভারেজ আছে। ঠিক আছে। পেশেন্টের যদি ব্লাড প্রেশার কম থাকে, ধরো যে এই ধরনের রোগী কিডনি ফেলিউর হয়ে গেল, প্রেশার হয়েছে 80/40, এখন বন্ধুরা এই পেশেন্টকে যদি ডায়াবেটিস দিতে পারতেছো না, প্রেশার বাড়াইতে হবে। তো প্রেশার বাড়াইতে গেলে তুমি যদি পেশেন্টের ইউরিন আউটপুট না থাকে, তুমি যদি পেশেন্টকে ঢালাওভাবে আইভি ফ্লুইড দিয়ে দাও, তাহলে একটু পরেই পেশেন্টের কিন্তু শরীরের মধ্যে পানি জমা শুরু হবে, শ্বাসকষ্ট শুরু হবে, লাংসে পানি জমে যাবে, পেশেন্টের তোমার হাইপোক্সিয়া হবে, খারাপ হবে পেশেন্ট। তো এক্ষেত্রে তুমি এডুকুয়েটলি ফ্লুইড দিবা, প্লাস এই পেশেন্টকে প্রেশার বাড়ানোর জন্য নর অ্যাড্রেনালিন সাপোর্ট সাধারণত দেওয়া হয়, আইনোট্রপ সাপোর্ট। নর অ্যাড্রেনালিন তুমি দিতে পারো, দিলে আলটিমেটলি পেশেন্টের প্রেশারটা আস্তে আস্তে ইলিভেট হবে। ঠিক আছে। আমাদের সময় আমরা ডোপামিন প্র্যাকটিস করতাম, এখন বই পুস্তকে বলে যে ডোপামিন আসলে কোনো কাজ করে না, আমরাও দেখতাম কোনো কাজ করে না আসলে। এই ধরনের রোগীদের প্রস্রাব যেহেতু কমে যায়, কাজে প্রস্রাবের সাথে পটাশিয়াম যে বের হয়ে যাওয়ার কথা ছিল সেটা আর বের হয় না, এটা শরীরের মধ্যে জমে যায়, অ্যাকুমুলেট করতে থাকে হাইপারক্যালেমিয়া। বন্ধুরা তোমরা জানো হাইপারক্যালেমিয়া ইজ ভেরি ডেঞ্জারাস, এটা শরীরের মধ্যে জমে এবং কার্ডিয়াক অ্যারিথমিয়া করতে পারে। যদি র্যাপটোমায়োলাইসিসের কারণে হয় তাহলে ওই মাসল টিস্যু থেকে প্রচুর পটাশিয়াম বের হয়ে আসবে। বার্ন থেকে যদি কিডনি ইনজুরি হয় তাহলে সেখান থেকে প্রচুর পটাশিয়াম বের হয়ে আসবে। হিমোলাইসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, এগুলিতে আসলে পটাশিয়াম শরীরের মধ্যে অনেক বেড়ে যায়। যদি পটাশিয়াম 6.5 উপরে হয় তাহলে কিন্তু বন্ধুরা একটা কার্ডিয়াক অ্যারিথমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করা হয় যে একটা পেশেন্ট যদি পটাশিয়াম বেশি হয় তাহলে সর্বপ্রথম কোন ওষুধ দিতে হয়? তোমাকে কার্ডিয়াক মাসল স্টেবিলাইজার দিতে হবে, ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন সবার আগে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা। এরপর ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন দেওয়ার পর তুমি এই পেশেন্টকে গ্লুকোজ এবং ইনসুলিন দিবা। গ্লুকোজ ইনসুলিন কেন দিবা বন্ধুরা? গ্লুকোজ দেওয়া হয় শরীর থেকে ইনসুলিন রিলিজ করানোর জন্য, আর ইনসুলিন হলো মূল কাজ করে। আবার ইনসুলিন দিয়ে হাইপোগ্লাইসেমিয়া হয়, সেটা যেন না হয় এই জন্য গ্লুকোজ দেওয়া হয়। তো মূল কাজটা কিন্তু ইনসুলিন করতেছে। ইনসুলিন করতেছে কি, এই অতিরিক্ত পটাশিয়ামটাকে সেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তোমরা জানো পটাশিয়াম হচ্ছে সেলের বাইরে থাকে, তাহলে এখানে সেলের বাইরে থাকে যখন হাইপারক্যালেমিয়া হয়, এই অতিরিক্ত পটাশিয়ামটাকে তারা সেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আর তোমরা জানো মূলত পটাশিয়ামের অবস্থান সেলের ভেতরে, তাহলে একটা ইন্টারসেলুলার ইলেকট্রোলাইট এটা। তো এই পটাশিয়ামগুলি তখন সেলের ভেতরে গিয়ে জায়গা নেয়। ঠিক আছে। যদি এই ইনসুলিন গ্লুকোজ দেওয়ার পরেও কাজ না হয়, এখন একটা চমৎকার মেডিসিন ক্যালসিয়াম রেজোনিয়াম পাউডার এটা দেওয়া হয়। এই পাউডারটা পানির সাথে মিক্স করে 1 কাপ পানিতে 1 প্যাকেট ক্যালসিয়াম রেজোনিয়াম পাউডার মিক্স করতে হবে। তাহলে কি হয়, এটা কোলনে চলে যায়। কোলনে গিয়ে এই ক্যালসিয়াম রেজোনিয়াম শরীরের পটাশিয়ামের সাথে এক্সচেঞ্জ হয়, পটাশিয়াম বের হয়ে চলে আসে কোলনের মধ্যে, আর কোলন থেকে ক্যালসিয়াম ঢুকে যায় সেলের মধ্যে। তাহলে শরীর ক্যালসিয়াম পেলো, যেটা কার্ডিয়াক মেমব্রেন স্টেবিলাইজার হিসেবে কাজ করতেছে, আর অতিরিক্ত পটাশিয়াম শরীর থেকে বের হয়ে গেল। এখন বন্ধুরা যদি কোলনে যদি পটাশিয়াম বের হয়ে আসে তাহলে কিন্তু বন্ধুরা এই পটাশিয়ামটাকে শরীর থেকে বের করে দিতে হবে। অর্থাৎ তখন তোমাকে এই পেশেন্টের কোনো লেক্সেটিভ দিয়ে শরীর থেকে পটাশিয়াম বের করতে হবে, নাহলে কি হবে জানো বন্ধুরা, এই পটাশিয়াম আবার রিঅ্যাবজর্পশন হয়ে যাবে, অর্থাৎ পটাশিয়াম কারেকশন হবে না। অর্থাৎ তুমি মুখে যদি ক্যালসিয়াম রেজোনিয়াম পাউডার দাও পেশেন্টকে, আর পেশেন্টের বাউল যদি মুভ না করে, তাহলে আলটিমেটলি পটাশিয়াম কিন্তু কারেকশন হয় না। এই জন্য এগুলির সাথে আলটিমেটলি ল্যাকটুলোজ বা ল্যাক্সেটিভ এই জাতীয় ওষুধ দেওয়া লাগে। যদি কোনো সিস্টেম কাজ না করে, সব সিস্টেম ফেল, পটাশিয়াম কমতেছে না, তাহলে আলটিমেটলি ডায়ালাইসিস দিয়ে এই পটাশিয়ামটাকে বের করে দিতে হয়।
এবার আসো আমরা যেটা জানি কিডনি ফেল করলে যেমন পটাশিয়াম বের হয় না, কিডনি ফেল করলে প্রোটন বের হয় না। পটাশিয়াম এবং প্রোটন হাত ধরাধরি করে চলে, তুমি পটাশিয়াম আমি প্রোটন, আমরা একসাথেই থাকবো। তাহলে এই পটাশিয়াম এবং প্রোটন, যদি পটাশিয়াম যেতে না পারে প্রোটনও তখন যায় না। প্রোটন মানে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন মানে অ্যাসিড। তাহলে যদি শরীরের ভিতরে প্রোটন জমে যায় মানে অ্যাসিড জমে যায়, তো এটা হবে মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস কিন্তু একটা খুব ডেঞ্জারাস কন্ডিশন। এই অ্যাসিডোসিস হওয়ার কারণে শরীরে অনেক ধরনের কমপ্লিকেশন হয় অ্যাসিডোসিসের জন্য। মাসল ওয়েস্টিং তো হয়, বা এটা যে কোনো সময় অ্যারিথমিয়া করে, অ্যারিথমিয়া করে আলটিমেটলি পেশেন্ট ডেথ হতে পারে। এই জন্য অ্যাসিডোসিস থাকলে এটা কারেকশন করতে হবে। এক্ষেত্রে সোডিয়াম বাইকার্বনেট ইনজেকশনও পাওয়া যায়, ওরাল ট্যাবলেটও পাওয়া যায়। যদি মাইল্ড হয় ওরাল ট্যাবলেট দেওয়া লাগে, আর একটু সিভিয়ার হলে ইনজেকশন দেওয়া লাগে। আর যদি আরো বেশি সিভিয়ার হয় তাহলে আলটিমেটলি পেশেন্টকে ডায়ালাইসিস দেওয়া লাগে এই শরীর থেকে প্রোটন বের করার জন্য। তাহলে দেখলাম বন্ধুরা, আমরা ডায়ালাইসিস করে কত কিছু বের করলাম। আমরা ডায়ালাইসিস করে ইউরিয়া বের করলাম, ক্রিয়েটিনিন বের করলাম, ডায়ালাইসিস করে আমরা পটাশিয়াম বের করলাম, ডায়ালাইসিস করে এখন আমরা প্রোটন বের করতেছি। কাজে বন্ধুরা, এই যেটা ধারণা ডায়ালাইসিস মানে কিডনি রোগ, কিডনি রোগ মানে ডায়ালাইসিস, এটা ঠিক না। ডায়ালাইসিস আমরা অনেক কারণেই করতে পারি। ইউরিয়া ক্রিয়েটিন কমানোর জন্য করতে পারি, ডায়ালাইসিসের মাধ্যমে আমরা পটাশিয়াম প্রোটন এগুলি রিমুভ করতে পারি, ডায়ালাইসিসের মাধ্যমে আমরা কোনো ওষুধ যদি পেশেন্ট খেয়ে ফেলে তাহলে কিন্তু ডায়ালাইসিসের মাধ্যমে সেটা বের করতে হবে। মিথানল খেয়ে ফেললো পেশেন্ট, অক্সালেট খেয়ে ফেললো পেশেন্ট, তাহলে কিন্তু আলটিমেট ডায়ালাইসিস করে এগুলি বের করা যায়। লিথিয়াম খেয়ে ফেললো পেশেন্ট, এটা বের করা যায় ডায়ালাইসিসের মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, এরপরে সেপ্টিসেমিয়া যদি থাকে পেশেন্টের অনেক সাইটোকাইন শরীরে জমে গেছে, এটা কিন্তু ডায়ালাইসিস করে কিছুটা বের হয়ে আসে। তাহলে এভাবে অনেক কারণে আমরা ডায়ালাইসিস করতে পারি। এছাড়া একে পেশেন্টের ক্ষেত্রে প্রেসক্রিপশন তোমাকে চেক করতে হবে যে আপনি গত 1 সপ্তাহ 2 সপ্তাহ কি কি ওষুধ খেয়েছেন বলেন। প্রেসক্রিপশন চেক করবা যেগুলো নেফ্রোটক্সিক ড্রাগ উনি খেয়েছেন কিনা। দেখলো যে পেশেন্ট অনেক এনএসআইডি ইনজেকশন নিচ্ছেন, ওষুধ খেয়েছেন, পেশেন্ট অ্যান্টিবায়োটিক খেয়েছেন, তাহলে ধারণা করতে পারো যে এগুলি দিয়েও পেশেন্টের একটা একেআই হতে পারে। এই ওষুধগুলি বন্ধ করা দরকার। এর সাথে সাথে যদি পেশেন্ট নিয়মিত যারা এসি ইনহিবিটর এআরবি খান, এগুলোও বন্ধ করতে হবে, কারণ তারা একেআই রিকভারিকে ডিলে করে। পেশেন্টকে ভালো নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে, কারণ এই ধরনের পেশেন্ট একটা ক্যাটাবলিক অবস্থা থাকে, পেশেন্টের শরীরের ভিতরে টিস্যু ব্রেকডাউন বেশি হয়, কাজে নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে। প্রোটিন, বিশেষ করে প্রোটিন, আমরা জানি আমাদের ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্ট কত বলো তো বন্ধুরা? হ্যাঁ, 1 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে। ধরো যে তোমার শরীরের ওজন যদি 60 কেজি হয়, তাহলে তোমার ডেইলি প্রোটিন লাগবে 60 গ্রাম। মনে থাকে বন্ধুরা? তাহলে 60 গ্রাম প্রোটিন, এটা তুমি মনে করো না যে 60 গ্রাম প্রোটিন মানে হচ্ছে 60 গ্রাম ওজনের 1 টুকরা মাংস। নো, 60 গ্রাম ওজনের 1 টুকরা মাছ নো, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে 60 ইন্টু 5, এটা কত হলো? 300 গ্রাম ওজনের 1 পিস মাংস যার মধ্যে হাড্ডি নাই, অথবা 300 গ্রাম ওজনের একটা মাছের টুকরা যার মধ্যে কাটা নাই, এ ধরনের এক টুকরা মাছ বা মাংসের মধ্যে 60 গ্রাম প্রোটিন পাবো। ঠিক আছে বন্ধুরা, ভুল বোঝার কোনো কারণ নাই। কারণ কি? কারণটা তো খুব সহজ, তোমরা জানো একটা সেল এর ভিতরে সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম এরাই থাকে প্রায় 60 থেকে 70%। তাইলে আলটিমেটলি 80%ই থাকে অন্যান্য জিনিস, আর 20% প্রোটিন জাতীয় জিনিস থাকে। তাহলে যদি একটা সেলের 80% নন প্রোটিন, পানি এগুলি থাকে, আর 20% প্রোটিন থাকে, তাহলে এক টুকরা মাংসের 80% হবে পানি আর 20% হবে প্রোটিন। তাহলে যেটা নাকি 300 গ্রাম ওজন যে মাংসের টুকরা, তার মধ্যে 80% থাকবে নানান জিনিসপত্র, ফ্যাট, ফাইবার, ওয়াটার এগুলি থাকবে, আর অনলি 20% অর্থাৎ 60 গ্রাম থাকবে এর মধ্যে প্রোটিন। ঠিক আছে, কাজে আমরা এই হিসাব করব। এছাড়া এই জন্য পেশেন্টদের কিন্তু জিআই ব্লিডিং বেশি হয়, এই জন্য আমরা অনেক সময় ইনজেক্টেবল H2 ব্লকার বা পিপিআই দিতে হয় আমাদের অনেক সময়। যদি মনে করো যে পিপিআই এর কারণে একে হয়েছে, তাহলে দিবা না। আর যদি দেখো যে না পিপিআই এর কারণে না, অন্য কারণে একে হয়েছে, তখন পেশেন্টকে পিপিআই দিতে কোনো আপত্তি নাই। ঠিক আছে, যদি কোনো অবস্ট্রাকশন থাকে পেশেন্টের বন্ধুরা, তাহলে অবস্ট্রাকশন রিমুভ করতে হবে। মনে করো যে 2 কিডনির মুখে 2টা স্টোন এসে আটকে আছে, তাহলে তোমাকে ওই 2টা স্টোন সরানোর ব্যবস্থা করতে হবে, তাহলে পেশেন্টের একেআই ইমপ্রুভ করে যাবে। ঠিক আছে, এখানে একটা সুন্দর প্রশ্ন আছে বন্ধুরা,
দুই কিডনির মুখে দুইটা পাথর এসে আটকে আছে, যার কারণে পেশেন্টের একে হয়ে ক্রিয়েটিনিন হয়ে গেল 10। এখন বন্ধুরা তুমি কোনটা আগে করবা, আগে কি পাথর সরাবা নাকি আগে ক্রিয়েটিন 10 জনের ডায়ালাইসিস করবা? এটা একটা প্রশ্ন, মজার প্রশ্ন। তুমি কি আগে ডায়ালাইসিস করে ক্রিয়েটিন কমাবা নাকি তুমি আগে স্টোন সরাবা? এখানে বন্ধুরা খুব সহজ, স্টোন সরানো মানে এটা সার্জারি, অপারেশন। এই অপারেশন করতে গেলে অনেক প্রিপারেশন আছে, ফিটনেসের বিষয় আছে। কাজে এই পেশেন্টে তোমার এই অপারেশন করতে গেলে দেখা যাবে যে অনেক সময় ক্রিয়েটিনিন 10 নিয়ে অনেক সার্জন অপারেশন করতে চান না। তারা মনে করেন যে এই 10 ক্রিয়েটিনিন অপারেশন করতে গেলে কখন এটা অ্যারিথমিয়া হয়ে যায়, কখন বিপি ফল করে, এটা বলা যায় না। এবং ব্লিডিংও বেশি হয় পেশেন্ট। আপনারা জানেন ইউরিমিয়ার জন্য প্লেটলেট ডিসফাংশন থেকে ব্লিডিং বেশি হয়। এই জন্য নিয়ম হলো এবং আইডিয়াল প্র্যাকটিস হলো তুমি একটা দুটো ডায়ালাইসিস দিয়ে এই পেশেন্টের ক্রিয়েটিনিন তুমি কমাই দিবা। পেশেন্টকে বলবা যে এটা টেম্পোরারি ডায়ালাইসিস, আমরা 2টা বা 3টা ডায়ালাইসিস দিব, দিয়ে আমরা ক্রিয়েটিনিন কমাই নিয়ে আসবো, এরপর আমরা অপারেশন করে স্টোন সরাই ফেলা হবে, আর ডায়ালাইসিস লাগবে না। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা এইভাবে করি। আর যদি পেশেন্টের সেপ্টিসেমিয়া থেকে যদি একেআই হয়ে থাকে তাহলে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে এবং নন নেফ্রোটক্সিক অ্যান্টিবায়োটিক আমরা চুজ করব, করে পেশেন্টের ইনফেকশনকে কন্ট্রোল করার চেষ্টা করব। তাহলে আমরা মোটামুটি এগুলি নিয়ে আলাপ করলাম। পেশেন্ট যদি এনিমিক থাকে পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া লাগবে। বন্ধুরা এখানে একটা কথা আছে, একেআই পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশন এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু কারণ তুমি নিজেও বুঝতেছো এই পেশেন্টের শরীরের মধ্যে হয়তো এমন হতে পারে যে ফ্লুইড ওভারলোড আছে। তো ফ্লুইড ওভারলোড যদি থাকে তাহলে তুমি তাকে হোল ব্লাড দিতে পারবে না, তুমি তাকে হয়তো এখন প্যাকড সেল ট্রান্সফিউশন দিতে হবে, অর্থাৎ যতটুকু রক্তের মধ্যে যে ফ্লুইড অংশটুকু থাকে, প্লাজমাকে রিমুভ করে বাকিটা দিতে হবে। ঠিক আছে? আবার একটা খেয়াল রাখতে পটাশিয়ামের দিকে, তোমরা জানো যে ব্লাড দিলে পটাশিয়াম বাড়ে, কারণ প্রত্যেকটা আরবিসির ভিতরে পটাশিয়াম থাকে অজস্র। তাহলে এই পটাশিয়াম বেড়ে গেলে হাইপারক্যালেমিয়ার চান্সটা বেড়ে যায়। এই জন্য এই ধরনের পেশেন্টকে যখন তোমার ব্লাড দিতেই হয় তখন পটাশিয়ামটা খেয়াল রাখতে হবে, এবং তার যে ম্যানেজমেন্ট, রেজোনিয়াম পাউডার এই পেশেন্টকে আমরা দিতে পারি। রেজোনিয়াম পাউডার, কিডনি রোগ থাকলে সাধারণত আমরা রেজোনিয়াম পাউডারটাকে বেশি চুজ করি আসলে বন্ধুরা। এতে কিছুটা ডাইলুশন হাইপোনাইট্রিমিয়া থাকে এবং আলটিমেটলি একটু ফ্লুইড রেস্ট্রিকশন করলে এটা ঠিক হয়ে যায়। অনেক সময় হাইপোক্যালসিমিয়া থাকে, তোমরা জানো এখানে কেন হাইপোক্যালসিমিয়া থাকে, ওই ক্যালসিয়াম ইউটিলাইজেশন হয়ে যায়। কারণ হচ্ছে যদি পেশেন্টের একেআই থাকে তাহলে আলটিমেটলি ফসফেট জমে যায়। তোমরা জানো কিডনিতে যে প্রস্রাবের সাথে ফসফেট বের হয়, প্রস্রাবের সাথে ফসফেট বের হয়, আমাদের প্রস্রাবের সাথে ফসফেট বের হয়। কিডনির দিয়ে শরীরে ফসফেট বের হয়ে যাওয়ার একটা ইম্পর্টেন্ট রুট হচ্ছে কিডনি। এই ফসফেট যদি কিডনি খারাপ হয়ে যাওয়ার কারণে বের হতে না পারে তাহলে শরীরের মধ্যে ফসফেট জমে যাবে। এই ফসফেট তখন রক্তে জমে গিয়ে ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম ফসফেট তৈরি করবে, যার কারণে এই যে ক্যালসিয়াম নরমাল ছিল সেটা কমে যাবে, হাইপোক্যালসিমিয়া হবে। আর ফসফেট তো বেশি ছিল সেটা আস্তে আস্তে কমে নরমাল আসবে। কাজেই এই পেশেন্টগুলি তখন ফসফেট চেক করতে হবে আমাকে। কিন্তু তুমি পেশেন্টকে যদি সিআরআরটি দাও, অর্থাৎ কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, এই চিকিৎসাটা আমরা বলবো একটু পরে। সিআরআরটি যেটা স্পেশাল চিকিৎসা যদি দেওয়া হয়, এটা আসলে একটা এক ধরনের ডায়ালাইসিস 2-3 দিন ধরে চলে। তাহলে এই 2-3 দিন ধরে চলার কারণে ফসফেট শরীর থেকে বের হতে 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 অনেক সময় ফসফেট কমে যায়, হাইপোফসফেটেমিয়া হয়, তখন আবার বাইরে থেকে ফসফেট সাপ্লিমেন্ট দেওয়া লাগে। দেখো বন্ধুরা, এটা একটা ডেঞ্জারাস ইস্যু, এটা নিয়ে ডেভিডসন কয়েক জায়গায় আলোচনা করছে এই অ্যাকিউট কিডনি ইনজুরি চ্যাপ্টারে, যে ফ্লুইড অ্যাকুমুলেশন। তুমি যদি ফ্লুইড দেওয়ার ক্ষেত্রে যদি এই কথা খেয়াল না রাখো যে পেশেন্ট ইউরিন আউটপুট কত আর কত ফ্লুইড দিলাম, আর লাংসটা তুমি যদি একটু অসকালটেট না করো, যদি পেশেন্টের লাংসে পানি জমছে কিনা, ক্যাপিটেশন আসছে কিনা, এটা যদি তুমি বারবার চেক না করো তাহলে আলটিমেটলি পেশেন্টের লাংসে পানি জমে যাবে, এবং পানি জমে পেশেন্টের আলটিমেটলি ইডিমা হয়ে পেশেন্টের শ্বাসকষ্ট হবে। কাজে আমাকে ফ্লুইড দেওয়ার ক্ষেত্রে বারবার অসকালটেট করতে হবে যে লাংসে কোনো ক্যাপিটেশন আসে কি না। এভাবে একটা লাংসে তোমার ফ্লুইড জমা হয়। এটা একটা পেশেন্ট যার অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছে, হওয়ার পর পালমোনারি ইডিমা হয়ে গেছে, দুই লাংসের মধ্যে পানি জমছে। ঠিক আছে বন্ধুরা?
Fluid intake সমান urine output plus 500 ml per day to cover insensible loss। তোমরা জানো insensible loss কি জিনিস? যে পানি শরীর থেকে চলে যায় আমরা দেখতে পাই না, সেটা ইনসেন্সিবল লস। শ্বাস প্রশ্বাসের সাথে বের হয়, স্কিন দিয়ে বের হয়, এইসব অদৃশ্য পানি হারানো। এই অদৃশ্য পানি হারালেও কিন্তু আমাকে এটা ফিল আপ করে দিতে হবে। ইনফেকশন সিকিডি পেশেন্টের একেআই এবং সিকিডি দুই ধরনের পেশেন্টে কিন্তু ইনফেকশন খুব বেশি হয়, কারণ এই যে ইউরিমিক টক্সিনগুলি জমা হয়, ইউরিয়া ক্রিয়েটিন আছে, তার অনেক ইউরিমিক টক্সিন জমা হয়, এরা কিন্তু বডির ইমিউন সেলগুলিকে সাপ্রেস করে দেয়, ইনঅ্যাক্টিভেট করে দেয়, যার কারণে শরীরের ইমিউনিটি কমে যায়, এই পেশেন্টে খুব সহজেই ইনফেকশন হয়। যদি পেশেন্ট এমন কোনো ওষুধ খায় যে ওষুধগুলি কিডনি ইনজুরি করে, এই ওষুধগুলি বন্ধ করতে হবে। যেমন পেশেন্ট হয়তো একটা এনএসআইডি খাচ্ছেন, হয়তো পেশেন্টের কোনো এসি ইনহিবিটর খাচ্ছেন বা এআরবি খাচ্ছেন পেশেন্ট, তখন এগুলি আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে। তুমি H2 ইনহিবিটর, ব্লকার, পিপিআই এগুলি প্রয়োজনে ইউজ করবা যেন জিআই হেমোরেজ না হয়। আর ওষুধগুলি যে ইউজ করবো আমরা, ওষুধগুলির ডোজ অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। যে কোনো ওষুধ আমরা ইউজ করি, ক্রিয়েটিনিনের সাথে ডোজ অ্যাডজাস্টমেন্ট আমরা করে নিব। এটা এখন সফটওয়্যার পাওয়া যায়, আমাদের সব মোবাইলের পকেটে থাকে, পুরাতন ইন্টারনাল মোবাইলের পকেটেও থাকবে। তো এটার মাধ্যমে আমরা দেখে নিই যে এনার ক্রিয়েটিনিন কত, ইজিএফআর কত, কাজে ওনার এই ওষুধটা কি ডোজে লাগতেছে, সেভাবে ডোজ আমরা অ্যাডজাস্ট করে দিব। আর অপ্রয়োজনীয় ওষুধ আমরা লিখবো না। এই ধরনের রোগীদের জন্য যতটা সম্ভব অপ্রয়োজনীয় ওষুধ আমরা বন্ধ রাখার চেষ্টা করব। প্রোটিন ইনটেক যদি আমরা বেশি দেই পেশেন্টকে, তাহলে কিন্তু এটা আসলে আমার সময় হার্মফুল হতে পারে। যদি তুমি 800 থেকে 0.8 থেকে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন দাও, তাহলে ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু এর চেয়ে বেশি প্রোটিন যেন না খায়, সকালে গরুর মাংস, দুপুরে খাসির মাংস, রাতে মুরগির মাংস, এইভাবে যদি খাওয়া শুরু করে, তাহলে কিন্তু এই পেশেন্টের কিডনি ফাংশন ডিটেরিয়রেট করতে আর বেশি দেরি হবে না। ইভেন যাদের কিডনিতে সামান্য একটু প্রবলেম আছে বন্ধুরা, তারাও যেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে। অবস্ট্রাকশন খুব দ্রুত রিমুভ করতে হবে বন্ধুরা, অবস্ট্রাকশন, কারণ এটা দেখা গেছে যদি তুমি অবস্ট্রাকশন হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে অবস্ট্রাকশন রিলিভ করো, তাহলে এটা ভালো হয়ে যায়। যদি তুমি 1 মাসের অবস্ট্রাকশন রিলিভ করতে 1 মাস লাগে, তাহলে কিন্তু এটা কিন্তু সিকিডি হয়ে যায়। আর যদি অবস্ট্রাকশন তুমি 6 সপ্তাহ পরে যা রিলিভ করো, তাহলে এটা এন্ড স্টেজ কিডনি ডিজিজ হয়ে ডায়ালিসিস চলে যাবে। কাজে আমাকে অবস্ট্রাকশনটা যতটুকু সম্ভব আর্লি এটাকে রিলিভ করতে হবে, ঠিক আছে? অবস্ট্রাকশন রিলিভ করার উপায় কি বন্ধুরা? যদি মনে করো যে ইউরেথ্রা স্টেনোসিস হয়ে গেল অথবা কোনো পোস্টিট বড় হয়ে গেল, তখন সেক্ষেত্রে আমরা সাধারণত চেষ্টা করি ফলিস ক্যাথেটার ইউরেথ্রা দিয়ে ঢুকানোর জন্য। যদি না পারি কোনো কারণে, তাহলে সুপ্রা তোমার এসপিসি অর্থাৎ ব্লাডারের ব্লাডার দিয়ে একটা ক্যাথেটার দিয়ে আমরা ইউরিনটাকে বের করে নিয়ে আসবো। আর যদি দেখা যাচ্ছে যে উপরের দিকে, অর্থাৎ মনে করো যে ইউরিনের উপরের দিকে ব্লক, তো তখন তুমি কি করবে? তখন তুমি পেছন থেকে লোয়েন সাইড দিয়ে একটা তুমি পারকিউরিনাস নেফ্রোস্টমি টিউব দিয়ে, একটা টিউব, এই টিউব দিয়ে দিবা তুমি। এই টিউব দিয়ে দিলে কি হবে? ওখান থেকে প্রেসার বের হয়ে চলে আসবে, ঠিক আছে? পারকিউরিনাস নেফ্রোস্টমি। আর অন্যদিকে দেখা যায় ইউরিনারি স্ট্যান্ড দেওয়া লাগে। মনে করো যে ইউরিটারের মধ্যে একটা স্টোন ছিল, স্টোনটা রিমুভ করা হলো, এবং সেখানে ফাইব্রোসিস হয়ে যেতে পারে, কাজে একটা স্ট্যান্ড দিয়ে রাখা হয় যেন ফাইব্রোসিস না হয়। এভাবে অবস্ট্রাকশন বা পটেনশিয়াল অবস্ট্রাকশনটাকে আমরা ওভারকাম করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কনজারভেটিভ ম্যানেজমেন্টে ঠিক হয়ে যায় পেশেন্ট, একেআই পেশেন্টগুলো। কিন্তু কখনো কখনো এমন হয় যে পেশেন্টের ইউরিয়া ক্রিয়েটিনিন বেশি, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, পেশেন্টের পেরিকার্ডিস হচ্ছে, ইউরিমিয়া হচ্ছে পেশেন্টের, এনকেফালোপ্যাথি হচ্ছে পেশেন্টের, বা পেশেন্টের পালমোনারি ইডিমা আছে, তাহলে কিন্তু আলটিমেটলি পেশেন্টকে ডায়ালাইসিস দেওয়া লাগে। ঠিক কত ক্রিয়েটিনিন হলে ডায়ালাইসিস দিতে হয় এটা যদিও বই পুস্তকে নাই, কিন্তু সাধারণত আমাদের একটা আইডিয়া আছে যে 7 যদি ক্রিয়েটিনিন হয়, আমরা মনে করি এগুলো এখন ডায়ালাইসিসের মধ্যে দেওয়া প্রয়োজন। মনে রাখো বন্ধুরা, যদি 7 ক্রিয়েটিনিন হয়, তাহলে 7 মিলিগ্রাম পার ডেসিলিটার, তাহলে আমরা ধারণা করতে পারবো সেটা ডায়ালাইসিস লাগবে। একইভাবে ইউরিয়া যদি আমরা এটা হিসাব করি না ইউরিয়া দিয়ে, তারপরেও যেহেতু ইউরিয়া ভালো এখন আমরা ইউরিয়া সহজে করতে পারি। আমরা বেশ কিছু মানুষ যদি পেরিফেরিতে পোস্টিং হয়, তখন ইউরিয়া খুব সহজে তুমি টেস্ট করতে পারতেছো, ক্রিয়েটিনিন ইউরিয়া এর সাথে করতে পারো।
তাহলে তুমি ইউরিয়া সাধারণত 200 মিলিগ্রাম পার ডেসিলিটার ডিএল, যদি এর উপর যদি হয় তাহলে মনে করবো যে পেশেন্টের হয়তো ডায়ালাইসিস লাগবে। দেখো কিভাবে ডায়ালাইসিস করতেছি পেশেন্ট, যদিও এটা একে ডায়ালাইসিস না বন্ধুরা, এটা কিন্তু সিকেরি ডায়ালাইসিস। দেখো ফিস্টুলা করা আছে পেশেন্টের হাতে, কাজে এটা কিন্তু ডায়ালাইসিসটা আমি দেখানোর চেষ্টা করতেছি তোমাদের যে এই পেশেন্টের একে পেশেন্টের কিছু পেশেন্টের ডায়ালাইসিস করা লাগে। ডায়ালাইসিস করার জন্য তুমি জগুলার ভেনাস ক্যাথেটার দেখো বন্ধুরা, এখানে ইন্টারনাল জগুলার ভেন, এখানে ক্যাথেটার দেওয়া হলো, এখান থেকে দুইটা পোর্ট আছে, একটা পোর্ট দিয়ে ব্লাড বের করে নেওয়া হয়, আরেকটা পোর্ট দিয়ে ব্লাড ঢুকিয়ে দেওয়া হয়। তো ব্লাড দিয়ে পোর্ট দিয়ে বের করে নেওয়া হয়, বের করার পর এটাকে ডায়ালাইজারের ভিতরে পিউরিফাই করা হয়, এরপরে পিউরিফাইড ব্লাডটাকে এই আরেকটা পোর্ট দিয়ে ভিতরে তোমাকে প্রবেশ করায় দেওয়া হবে। এভাবে আমরা একেআইতে 2-3 ডায়ালাইসিস দেওয়ার পরে আশা করা যায় আস্তে আস্তে পেশেন্টটা ইমপ্রুভ করা শুরু করে। এটা ফিমোরাল ভেনাস ক্যাথেটার, এটা ফিমোরাল ভেইন থেকে তোমরা জানো, এখানে এই ফিমোরাল ভেইন দিয়ে ক্যাথেটার করা হয়, এবারে ডায়ালাইসিস করা হয়, এটা পোর্ট থাকে। কখনো কখনো এই পেশেন্টগুলি আসে যাদের ব্লাড প্রেশার একদম কম থাকে, ডায়রিয়া, বমি, ফ্লুইড লস হয়ে ব্লাড প্রেশার এতই কম থাকে যে এই পেশেন্টগুলিকে তখন আর হিমোডায়ালাইসিস দেওয়া যায় না। বন্ধুরা মনে রাখো, হিমোডায়ালাইসিস দেওয়ার একটা শর্ত হলো যে ব্লাড প্রেশার ভালো থাকতে হবে, 130, 80, 90, 140, 90 এই ধরনের থাকতে হবে, তাহলে হিমোডায়ালাইসিস সেফলি দিতে পারবে। কারণ যখন হিমোডায়ালাইসিস করা হয় তখন শরীর থেকে অনেক ব্লাড বের করে নিয়ে আসা হয় এবং সেটা ডায়ালাইজারের মধ্যে ঘুরতে থাকে। এই যে এতটুকু ব্লাড বের হয়ে আসার কারণে পেশেন্টের ব্লাড প্রেশার কিন্তু ফল করে। তাহলে এমনি যদি ব্লাড প্রেশার কম থাকে, আরো যদি ব্লাড প্রেশার ফল করে, তাহলে পেশেন্ট শকে চলে যেতে পারে। এই জন্য হিমোডায়ালাইসিস দেওয়ার আগে শর্ত দিচ্ছে ব্লাড প্রেশার স্ট্যান্ডার্ড থাকতে হবে, পারলে একটু বেশি থাকলে ভালো। সেক্ষেত্রে আমরা কি করবো, সে পেরিটোনিয়াল ডায়ালাইসিস দেওয়া হবে। পেরিটোনিয়াল ডায়ালাইসিস হইতেছে একটা ক্যাথেটার দেওয়া হবে যে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে থাকবে। এখন আমরা এই ক্যাথেটার দিয়ে একটা 2 লিটার ফ্লুইড পেটে ঢুকাই দিব আমরা, তারপর ফ্লুইডটা সেখানে থাকবে 1 ঘন্টা 2 ঘন্টা। পেরিটোনিয়ামের মধ্যে ব্লাড ভেসেলস থাকে, তোমরা জানো এই ব্লাড ভেসেলসের মধ্যে ইউরিয়া ক্রিয়েটিনিন থাকে, এর সাথে এই ফ্লুইডটা এক্সচেঞ্জ হয় এখানে পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল ওয়াল এন্ড মেমব্রেনের মধ্যে যে ব্লাড ভেসেলস থাকে তার মধ্যে ইউরিয়া ক্রিয়েটিনিন থাকে, তারা চলে আসে এই পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে। আর পেরিটোনিয়াল ফ্লুইডে যদি কোনো দরকারি উপাদান থাকে, যেমন সোডিয়াম, এরা চলে যায় ওই ফ্লুইডের ভিতরে, ওই ক্যাপিলারির ভিতরে। এইভাবে একটা এক্সচেঞ্জ হয় এখানে, এবং তারপরে 3-4 ঘন্টা পর এই ফ্লুইডটাকে তখন পেট থেকে ফেলে দেওয়া হয়। এর টাইমটা ভেরি করে, 1 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে। তাহলে এইভাবে পেশেন্টের শরীর থেকে ইউরিয়া ক্রিয়েটিনিন প্রথমে পেরিটোনিয়াল মেমব্রেনের ব্লাড ভেসেলসে আসলো, সেখান থেকে তোমার এটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে আসলো, ফ্লুইডের সাথে মিক্স আপ হলো, হওয়ার পরে তারা এই ক্যাথেটার দিয়ে বের হলো, হয়ে তারা আলটিমেটলি আরেকটা ব্যাগে আসলো, এই ব্যাগ তখন ফেলে দেওয়া হয়। এইভাবে যে সমস্ত পেশেন্টের ব্লাড প্রেশার কম থাকে তাদেরকে এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস দেওয়া হয়। ঠিক আছে, কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে দেখো, এখানে এটা ডায়ালাইসিসের ভিতরে এই জিনিসটা থাকে, তাহলে ব্লাড ফ্লো হচ্ছে এখানে, আর ডায়ালাইসিস ফ্লো হচ্ছে বিপরীত দিক থেকে। তাহলে এখানে আলটিমেটলি এই ধরনের এক্সচেঞ্জ হয়, রক্ত তাহার অপ্রয়োজনীয় উপাদানগুলি বের করে দেয়, দিয়ে ডায়ালাইসিস ফ্লুইডের মধ্যে ছেড়ে দেয়, এই ফ্লুইডটা তখন শরীর থেকে বের করে দেয়, এই ফ্লুইডটা তখন বের করে ফেলে দেওয়া হয়। অন্যদিকে ডায়ালাইসিস ফ্লুইডের প্রয়োজনীয় উপাদানগুলি আলটিমেটলি রক্তের মধ্যে চলে আসে, এসে রক্তের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে সেটাকে ব্যালেন্স করা হয়। এটা হচ্ছে একটা সিআরটি মেশিন, যে সমস্ত পেশেন্টের আলটিমেটলি ব্লাড প্রেশার একদমই কম থাকে, একদম কম থাকে ব্লাড প্রেশার, হয়তো দেখা ব্লাড প্রেশার 90/60, তখন এই পেশেন্টদেরকে হয়তো কোনো কারণে পেরিটোনিয়াল ডায়ালাইসিস দেওয়া যাচ্ছে না কোনো কারণে, তাহলে আলটিমেটলি সিআরটি দেওয়া যায়, কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এখানে একটা স্লো, খুব ধীরে 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 পেশেন্টের শরীর থেকে ব্লাড বের করে নিয়ে আসা হবে এবং সেটাকে পিউরিফাই করা হবে মেশিনের মধ্যে, করে আপনাদের শরীরের মধ্যে ঢুকায় দেওয়া হবে। এই এখন বন্ধুরা মনে রাখবা, এই হিমোডায়ালাইসিস এটা হচ্ছে সবচেয়ে ভালো ডায়ালাইসিসের জগতের সবচেয়ে বড় ডায়ালাইসিস হিমোডায়ালাইসিস, এরপরে কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস। সিআরটি কিন্তু বাংলাদেশের অনেক জায়গার মধ্যে এটা অ্যাভেলেবল নয় এবং এটা খুবই এক্সপেন্সিভ, যার কারণে অনেক পেশেন্ট এটা করতে চান না। এখন আসলে ডায়ালাইসিসের ইন্ডিকেশন কি? যদি পেশেন্টের শরীরের ভিতরে অনেক বেশি পানি জমে যায়,
এবং ডায়াবেটিস দেওয়ার পরেও সেই পানিকে বের করা যাচ্ছে না কোনো কারণে, তাহলে কিন্তু ডায়ালাইসিস করে পানিটাকে বের করতে হবে। যদি পেশেন্টের শরীরে পটাশিয়াম জমে যায় এবং কোনোভাবেই ওষুধ দিয়ে পটাশিয়ামটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, সেটাকে আমরা রিফ্র্যাক্টরি হাইপারক্যালেমিয়া বলি, আলটিমেটলি ডায়ালাইসিস দিয়ে ওই অতিরিক্ত পটাশিয়াম বের করা হয়। পারসিস্টেন্ট মেটাবলিক অ্যাসিডোসিস, যদি পেশেন্টের শরীরের ভিতরে অনেক অ্যাসিড জমা হয়, পিএইচ লেস দ্যান 7 হয়ে গেছে, এবং পেশেন্ট এই অ্যাসিডটাকে বের করার জন্য আলটিমেটলি ডায়ালাইসিস করা, ডায়ালাইসিস করে শরীর থেকে অ্যাসিড বের হয়ে যায়। এরপর আসে পারসিস্টেন্ট ওভার ইউরিমিক সিমটম। পেশেন্টের যদি ইউরিমিক সিমটম থাকে, মনে করো যে এক কিডনি ইনজুরি হয়ে পেশেন্ট পাগলামি শুরু করলো, তো পাগলামি কেন করতেছে? পেশেন্টের এনকেফালোপ্যাথি হলো, অথবা পেশেন্টের চেস্ট পেইন হচ্ছে, কেন হচ্ছে? পেরিকার্ডাইটিস হচ্ছে, অথবা পেশেন্টের ব্লিডিং হচ্ছে, কেন হচ্ছে? ইউরিমিক ব্লিডিং ডায়াথেসিস, মানে ব্লিডিং হচ্ছে পেশেন্টের, তাহলে আলটিমেটলি এই পেশেন্টকে ডায়ালাইসিস দিয়ে চিকিৎসা কমপ্লিট করতে হবে। আর যদি ইউরিয়া কিডনি বেশি থাকে, প্রস্তাব কমে যায়, তাহলে আমরা ডায়ালাইসিস করবো, তবে সেগুলি রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। এটা একটা মনে রাখার কায়দাগাম, তোমরা এমনি মনে রাখার কথা, এতে আমার মনে হয় তোমরা এটা নিজেরাই পারো। মনে রাখবে বন্ধুরা, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, ডায়ালাইসিস যত কিছুই বলে, এটা কিন্তু খুব রিস্কি প্রসিডিউর। যখনই শরীরে ডায়ালাইসিস করার প্রয়োজন হয়, তখন ক্যাথেটার দিতে হবে, জগুলার বা ফিমোরাল। এই ক্যাথেটার করাটা অনেক সময় রিস্কি হয়ে যায়, ভেসেল ইনজুরি করতে হয়, সারাউন্ডিং স্ট্রাকচার ইনজুরি হয়, অনেক সময় ক্যাথেটার হয় না, নানান প্রবলেম হতে পারে। তারপরে এই ক্যাথেটারের সাথে ইনফেকশন ইন্ট্রোডিউস হয়ে যেতে পারে, হয়ে একদম অল্প সময়ের ভিতরে সেপসিসিমিয়া হয়ে যেতে পারে। এছাড়া ডায়ালাইসিস করার সময় যেহেতু শরীরের ভিতর থেকে ব্লাড বের করে নিয়ে আসা হয়, সেটা হাইপোটেনশন হতে পারে, হয়ে যে কোনো সময় একটা কার্ডিয়াক ইভেন্ট হতে পারে, একটা এমআই হতে পারে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা যত কিছুই বলি যে পেশেন্টকে একটু কাউন্সিলিং করা লাগে। পেশেন্ট জিজ্ঞেস করে যে ডায়ালাইসিস করবো, আমার ওই কোনো রিস্ক নাই তো? বন্ধুরা, তুমি বলবা যে সব প্রসিডিউরের মধ্যে রিস্ক আছে, প্যারাসিটামল খাওয়ার মধ্যে রিস্ক আছে, রিস্ক আছে, পেশেন্টের রিস্ক নিয়ে কাজ করতে হবে। তবে আমরা চেষ্টা করবো পেশেন্টকে রিস্ক ফ্রি করার জন্য। পেশেন্টকে আমরা প্রথম ডায়ালাইসিস অল্প করে দিব, স্লো দিব ডায়ালাইসিস, এবং ডায়ালাইসিস করার সময় পেশেন্টের ব্লাড প্রেশার দিয়ে খেয়াল রাখবো, পাশে একজন থাকার চেষ্টা করব। এভাবে আমরা ইচ্ছা করলে পেশেন্টের রিস্ক রিডাকশন করতে পারি। এগুলো আমরা ডিসকাশন করে ফেললাম বন্ধুরা। এখন আসলে একেআই রিকভারি বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় বন্ধুরা। একেআই 60% একেআই কিন্তু ফুল রিকভারি হয়ে যায়, সম্পূর্ণ ভালো হয়ে যাবে। 60% একেআই সম্পূর্ণ ভালো হয়ে যাবে। 30% একেআই পার্শিয়ালি রিকভারি হয়। মনে করো একেআই এর সময় ওনার কিডনি ছিল 8, তুমি চিকিৎসা করলা, করার পর কিডনি 2 আসে, থেমে গেল, আর নামছে না, এরকম হয়। এটাকে পার্শিয়াল রিকভারি বলে, এটা 30%। আর 5 থেকে 10% পেশেন্ট কিন্তু নো রিকভারি, এটা একদম পেশেন্টের সিকেডি হয়ে গেছে। কাজে 60-30-10, 60% হচ্ছে ফুল রিকভারি, আর 30% হচ্ছে পার্শিয়াল রিকভারি, 10% হচ্ছে নো রিকভারি ফ্রম একেআই। একেআই যখন রিকভারি হয় তখন প্রস্রাবের পরিমাণ কিছুটা বেড়ে যায়, এটাকে ডায়াবেটিক ফেজ বলা হয়। যখন প্রস্রাবের পরিমাণ কমে যায়, এটাকে অলিগোরিক ফেজ বলা হয়। আমরা জানি পেশেন্টের অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়ে টিউবুলার সেলগুলো ব্লক হয়ে থাকে, এজন্য ফ্লুইড কমে যায়, ইউরিন কমে যায়। আবার যখন আস্তে আস্তে করে ডিজেনারেশন হয়ে এই কাস্টগুলো বের হয়ে চলে যায়, নতুন টিস্যু তৈরি হয়, নতুন টিউবুলস তৈরি হয়, এদের তখন কাউন্টার কার মেকানিজমটা তখন এস্টাবলিশ হয় না। না হওয়ার কারণে আলটিমেটলি এই পেশেন্টগুলি পলিউরিয়া হয়, শরীর থেকে প্রচুর পানি লস হয়ে চলে যায়। তোমাকে এই পলিউরিয়া দেওয়ার কারেকশন করতে হবে, ডিহাইড্রেশন যেন না হয়। কখনো কখনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে বন্ধুরা, যেহেতু ডায়াবেটিক ফেজে প্রচুর পরিমাণে পানি শরীর থেকে বের হয়ে যায় এবং কিডনি টিউবিউলসগুলি রিঅ্যাবজর্পশন করার ক্যাপাসিটি তখনও ডেভেলপ করে না, এজন্য পানি চলে যায়। পাশাপাশি বিভিন্ন লবণও চলে যায়, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম, এগুলি চলে যেতে পারে। এখন এগুলি চেক করে করে এগুলিকে রিপ্লেস করতে হয়। দেখো বন্ধুরা, আমরা শেষের দিকে চলে আসছি। কি হয়, কিছু একেআই পেশেন্ট ফুল রিকভারি হয়ে যাচ্ছে, প্রায় 60%। কিছু একেআই পেশেন্ট পার্শিয়ালি রিকভারি হচ্ছে, অর্থাৎ ফুল রিকভারি হচ্ছে না, এটা 30% পেশেন্ট। আর কিছু একেআই পেশেন্ট একদম দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। সাধারণত আরপিজিএন এর যে পেশেন্টগুলি আছে, র্যাপিডলি প্রগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এদের যদি তুমি সুন্দর করে ম্যানেজমেন্ট না দাও, তাহলে এগুলো আলটিমেটলি অল্প সময়ের মধ্যে ইএসআরডি হয়ে যাবে।
দেখো বন্ধুরা, আমরা একটু পেছনের কথা বলবো যে অ্যাকিউট কিডনি ইনজুরির 3টা স্টেজ ছিল। এটা কেডিগো ক্লাসিফিকেশন। কেডিগো ক্লাসিফিকেশন এটা একটা ক্লাসিফিকেশন, স্টেজ 1 2 3। বুঝতেই পারছো, স্টেজ 1 হবে লেস ডেঞ্জারাস, স্টেজ 3 হবে মোর ডেঞ্জারাস। যখন ক্রিয়েটিনিন অল্প একটু বাড়ে, হ্যাঁ, তখন আমরা এটাকে স্টেজ 1 বলবো। কত অল্প একটু বাড়ে? যখন তার বেসলাইন যা ছিল তার থেকে পয়েন্ট, তার থেকে 1.5 to 1.9 টেম্পার। এটা আমি সহজ করে দিই তোমাদের। ধরো যে একজন পেশেন্টের ক্রিয়েটিনিন ছিল 1, ঠিক আছে, নরমাল 1 ক্রিয়েটিনিন ছিল। তো সেই পেশেন্টের বমি ডায়রিয়া হয়ে ক্রিয়েটিনিন হয়ে গেল পেশেন্টের 1.5, তাহলে তুমি বলবা এটা একেআই স্টেজ 1। সেই পেশেন্টের ক্রিয়েটিনিন হয়ে গেল 2 বা 2.5, তাহলে তুমি বলবা পেশেন্টের একেআই স্টেজ 2। সেই পেশেন্টের ক্রিয়েটিনিন হয়ে গেল 3.5 বা 4.5, আমরা বলবো পেশেন্টের একেআই হচ্ছে স্টেজ 3। তাহলে এটা মনে রাখা খুব সহজ। এটা যদি পেশেন্টের যে ক্রিয়েটিনিন ছিল বেসলাইন, সেখান থেকে যদি পেশেন্টের ক্রিয়েটিনিন 1.5 গুণ থেকে প্রায় 2 গুণ বাড়ে, তাহলে আমরা বলবো স্টেজ 1। 1.5 গুণ মানে 1 ছিল তার 1.5 গুণ, তাহলে 1.5 হলো। তার 2 গুণ যদি হয়, 1 এর 2 গুণ 2, তাহলে 1.5 থেকে 2 গুণ যদি বাড়ে, অর্থাৎ ক্রিয়েটিনিন যদি 1.5 থেকে 2 এর নিচে থাকে, তাহলে আমরা বলবো স্টেজ 1। যদি 2 থেকে 3 গুণ বাড়ে, আগেরটা ছিল 1.5 গুণ থেকে 2 গুণ, দ্বিতীয়টা হচ্ছে 2 থেকে 3 গুণ বাড়ে, তাহলে আমরা বলবো স্টেজ 2 একেআই। যদি 3 গুণের বেশি বাড়ে, তাহলে বলবো স্টেজ 3। এটা কেন বন্ধুরা জানা প্রয়োজন? জানার প্রয়োজন একটা কারণে, বুঝতেই পারতেছো, যদি একটা ঘুষি মারে তাহলে যতটুকু কষ্ট হবে 2 ঘুষিতে তার চেয়ে বেশি কষ্ট, 3 ঘুষিতে আরো বেশি কষ্ট। তাহলে 3 ঘুষির প্রগনোসিস আর 1 ঘুষির প্রগনোসিস তো নিশ্চয়ই সেম হবে না। তাহলে পেশেন্টের স্টেজ 1 একেআই যদি হয়, তাহলে তার প্রগনোসিস স্টেজ 3 প্রগনোসিস তো নিশ্চয়ই সেম হবে না, খারাপ প্রগনোসিস হবে। এখানে সুন্দর একটা ছবি দেখো বন্ধুরা। এটা একটা পেশেন্টের কোনো কারণে হয়তো আইসিইউতে ভর্তি হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে, তার যদি কোনো কিডনি রোগ নাই থাকে, তাহলে আলটিমেটলি পেশেন্টের প্রগনোসিস ভালো। যদি কিডনি রোগ একেআই যদি স্টেজ 1 হয়, তাহলে কিন্তু দেখো পেশেন্টের 80% পেশেন্ট রিকভারি হচ্ছে 40 দিনে। যদি পেশেন্টের স্টেজ 2 তে যদি চলে আসে, তাহলে 60% পেশেন্ট রিকভারি হচ্ছে 40 দিনে। আর যদি পেশেন্টের স্টেজ 3 থাকে, তাহলে দেখো বন্ধুরা 50% পেশেন্ট রিকভারি হচ্ছে 40 দিনে। এটা একটা স্ট্যাটিস্টিক্স, একটা স্টাডির স্ট্যাটিস্টিক্স এটা। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে একেআই গ্রেড 1, স্টেজ 1 2 3 হতে পারে, এবং সেটা যত স্টেজিং বাড়বে, পেশেন্টের প্রগনোসিস বা আউটকাম তত খারাপ হতে থাকবে। এছাড়া ইউরিনের পরিমাণের উপর ভিত্তি করেও কিন্তু একেআই ক্লাসিফিকেশন হতে পারে। সাধারণত নিয়ম হচ্ছে আমাদের প্রতি ঘন্টায় প্রতি কেজির জন্য 1 ml করে প্রস্রাব হবে। 1 ml 1 মিলি করে প্রস্রাব হবে প্রতি ঘন্টায় প্রতি কেজির জন্য। যদি সেটা অর্ধেকের কম হয়ে যায় 6 থেকে 12 ঘন্টার মধ্যে, তাহলে স্টেজ 1। যদি অর্ধেকের কম হয়ে যায়, 12 ঘন্টা বেশি ধরে থাকে, প্রস্রাব হচ্ছে না 12 ঘন্টা বেশি বা কম হচ্ছে, তখন আমরা স্টেজ 2 বলবো। যদি সেটা যদি একদম কমে গেল এবং সেটা অনেকক্ষণ ধরে পেশেন্টের প্রস্রাব হচ্ছে না, তাহলে আমরা বলবো এটা পেশেন্টের স্টেজ 3। থ্যাংক ইউ বন্ধুরা। আসলে আমরা একেআই এর উপর ডিটেইলস লেকচার এই জন্য নিলাম যে এই পেশেন্টগুলি কিন্তু বন্ধুরা তোমাদের কাছে প্রথম আসে। একটা ডায়রিয়া পেশেন্ট কার কাছে আসে বলো? একটা ভমিটিং এর পেশেন্ট কার কাছে আসে? তোমার কাছে আসবে। হ্যাঁ, কমপ্লেক্স। তুমি যদি একেআইটাকে আগে থেকে গুরুত্ব দাও এবং ওটাকে ম্যানেজ করো, তাহলে পেশেন্ট কিন্তু আলটিমেটলি পেশেন্টের মর্টালিটি মরবিলিটি সবই ইমপ্রুভ করবে। কিন্তু তুমি যদি এক্ষেত্রে শুধু তার ডায়রিয়া নিয়ে বিজি থাকো আর তার ভমিটিং নিয়ে বিজি থাকো, আর তার যে ওইদিকে ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, ওইটার দিকে তুমি যদি খেয়াল না করো, তাহলে তোমার চিকিৎসা চলাকালীন সময় তুমি দেখবা যে পেশেন্ট হঠাৎ করে মরে গেছে। একটা অ্যারিথমিয়া হয়ে হঠাৎ করে পেশেন্ট মরে গেছে। তুমি ভাবতে পারো, তুমি একটা থানা হেলথ কমপ্লেক্সে চাকরি করতেছো, কাজ করতেছো, একটা ডায়রিয়া পেশেন্ট হয়ে হঠাৎ করে মরে গেছে, তোমাকে কি করতে হবে? পার্টিতে কিন্তু এই ধরনের ঘটনা আমার জানা মতে দুঃখজনক হলো সত্যি এটা, যে এই ধরনের একটা প্রতিষ্ঠান, ডাক্তারের কোনো ভুল আমি দেখি না, এটা হয়ে গেছে একটা ঘটনা। আসলে হয়তোবা পেশেন্টের আগে থেকে কোনো রোগ ছিল, এটাও হতে পারে। তো কখনো এমন হয় যে একটা ইনসিডেন্ট হয়ে যায়, তখন কিন্তু ডাক্তার অনেক সাফার করতে হয়, অনেক মূল্য দিতে হয় বন্ধুরা।
এজন্য আমরা একটু খেয়াল করবো জিনিসগুলি, যে একটা পেশেন্ট যখন ডায়রিয়া ভমিটিং এগুলো নিয়ে আসবে, আমরা শুধু ডায়রিয়া ভমিটিং নিয়ে চিন্তা করবো না, আমরা চিন্তা করবো এখান থেকে কি কি কমপ্লিকেশন পেশেন্টের হচ্ছে, বিশেষ করে রেনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে কিনা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে কিনা, এখান থেকে অ্যারিথমিয়া হচ্ছে কিনা, কার্ডিয়াক স্ট্যাটাস কি, এগুলো আমরা খেয়াল করবো। আদারওয়াইজ পেশেন্ট সাডেনলি এক্সপায়ার করতে পারে। এজন্য বন্ধুরা আমরা আজকে থেকে আশা করব যে তোমাদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গি অনেক সুদূর প্রসারী হবে। একে পেশেন্টগুলিকে তোমরা এক্সপার্ট হ্যান্ডে ডিল করতে পারবে, এবং যদি দেখো যে পেশেন্ট আসলে আউটকাম ভালো হচ্ছে না, তখন তোমরা অন্তত একটা কিডনি সেন্টারে পেশেন্টটাকে রেফার করে দিতে পারো। রেফার করার সময় অবশ্যই পেশেন্টের পটাশিয়াম স্ট্যাটাস দেখে হাইপারক্যালিমিয়া ম্যানেজমেন্ট তোমাকে দিতে জানতেই হবে। হাইপারক্যালিমিয়া ম্যানেজমেন্ট দিয়ে ইলেকট্রোলাইট এটা যদি ইমব্যালেন্স থেকে থাকে এটাকে কারেকশন করে এরপর তুমি পেশেন্টকে বেটার সেন্টারে রেফার করে দিবে। ঠিক আছে বন্ধুরা, আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ক্লাস শেষ করতেছি। আমরা নেক্সট ক্লাসে সিকিউরিটি নিয়ে ডিসকাশন করব। সবাইকে ক্লাসে থাকার জন্য বিনীত অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম।